নমস্কার। আজকের আলোচনা হোরারি বিচার। হোরারি বিচারের বিষয়টিকে আমি দুটো ভিডিওতে করব, কারণ একটি ভিডিওতে করা কিন্তু একটু অসুবিধা, অনেক বড় হয়ে যাবে। প্রথম পার্টে থিওরিটা জানা ভীষণ দরকার। থিওরি বুঝতে না পারলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন না। তাহলে প্রথম ভিডিওতে থিওরি নিয়ে আলোচনা করব, এই ভিডিওতে থিওরি। পরের যে ভিডিওটি করব পার্ট 2, সেই ভিডিওতে হাতে কলমে ধরে আপনাদের শিখিয়ে দেব কিভাবে হোরারি বিচার করতে হয়। প্রথমেই বলি যে হোরারি বিচারের গুরুত্বটা কোথায়। এটির গুরুত্ব হচ্ছে এখানেই, অনেক সময় দেখা যায় যে একজন জাতক জাতিকার ডেট অফ বার্থ তো মনে নেই, টাইমও মনে নেই, বা ডেট অফ বার্থ মনে আছে, টাইম মনে নেই। ডেট মনে আছে, সালটা মনে নেই, সাল মনে আছে, ডেট মনে নেই, মাস মনে নেই। এরকম অনেক ধরনের সমস্যা আমাদের মধ্যে কিন্তু থাকে। তখন তিনি কিভাবে তার ভবিষ্যৎ বা তার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তিনি কিভাবে সাহায্য পেতে পারেন, তার একটি পদ্ধতি হচ্ছে, বিচারের পদ্ধতি হচ্ছে হোরারি শাস্ত্র, হোরা বিচার। হোরা বিচার বিভিন্নভাবে রয়েছে। নম্বর ধরে বিচার বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে বিচার, আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যেটি বৈদিক শাস্ত্র অনুযায়ী যে বিচারটি করা হয় সেটি। এখন কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করতেই হবে। এটাকে বাংলায় বলা হয় প্রশ্ন বিচার। ভারতীয় জ্যোতিষে প্রশ্ন বিচারের একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। যারা জ্যোতিষচর্চা করেন তাদের সকলেরই এই অভিজ্ঞতা আছে যে যারা কোষ্ঠী বিচার করতে আসেন তারা মাঝে মাঝে এমন সব প্রশ্ন করেন যার উত্তর খুঁজে পাওয়া জন্মচক্র থেকে কিন্তু কঠিন। কারণ একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি, যে একজন ভদ্রলোক আপনার কাছে এলেন, তিনি তার মেয়ের জন্মছক নিয়ে এসেছেন, প্রশ্ন করলেন যে তিনি তার মেয়ের বিবাহ দিতে চাইছেন, এখন অনেক সম্বন্ধ আসছে, কথাবার্তা চলছে, তা এই সময় কি তার মেয়ের বিয়ে হবে না হবে না। এবার জন্মছকে যদি সম্পূর্ণ ডেটা না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর আপনি কিন্তু দিতে পারবেন না, বা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। তাহলে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা, যে জ্যোতিষশাস্ত্রের এমন একটা সিস্টেম রয়েছে যেটার নাম হচ্ছে হোরারি বিচার বা প্রশ্ন বিচার। এই বিচারের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি তাকে উত্তর কিন্তু আমরা দিতে পারব। কীভাবে সেটা দেওয়া আমার সম্ভব। এবার সিস্টেমটা বলি, স্টেপ বাই স্টেপ কী করতে হয় এই বিচারের ক্ষেত্রে সেটা বলি। আপনারা যারা এই ভিডিওটি শুনছেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন। আশা করি আপনারা সকলেই এই হোরারি বিচার কিন্তু আপনারা করতে পারবেন। একজন জাতক বা জাতিকা আপনার কাছে এলেন, তিনি যে সময়ে এলেন এবং যে সময় তিনি আপনার কাছে বসে প্রশ্ন করলেন, সেই সময় আপনি ওই সময়ের ভিত্তিতে, ওই দিনের ভিত্তিতে
একটি জন্মছক তৈরি করবেন। বোঝা গেল? পাশাপাশি ওই জন্মছকের পরিপ্রেক্ষিতে একটি নবাংশ ছক অর্থাৎ D9 চার্ট আপনি তৈরি করবেন। দুটো চার্ট পাশাপাশি থাকলো, D1 চার্ট এবং D9 চার্ট। এবার তিনি একটি প্রশ্ন করলেন। এই প্রশ্ন কোন ভাব থেকে আসছে আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোন ভাব থেকে প্রশ্ন আসছে সেটা দেখতে গেলে আমাদেরকে কি দেখতে হবে? যে জন্মছকটি করেছেন তার একটি লগ্ন আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে লগ্ন ভাবকে দেখতে হবে, লগ্নপতিকে দেখতে হবে। যে প্রশ্ন হবে সেই প্রশ্ন কোন ভাব থেকে হচ্ছে সেটা জানতে গেলে এর আগে আমি যে বিভিন্ন রকমের, ঠিক আছে আমি পরে আলোচনা করে দিচ্ছি। তাহলে আমাদেরকে কি দেখতে হবে? যে কোন ভাব থেকে প্রশ্ন আসছে, আর দেখতে হবে চন্দ্রকে। তাহলে আমরা কি দেখব? লগ্ন দেখব, লগ্ন ভাব, লগ্নপতিকে দেখব, প্রশ্ন ভাবকে দেখব এবং প্রশ্ন ভাবের লর্ডকে দেখব, চন্দ্রকে দেখব। এই চন্দ্রের সঙ্গে যখন এদের সম্পর্ক তৈরি হবে সেই সময়টি যদি ইয়েস বলে তাহলে হ্যাঁ ঘটনাটি ঘটবে, যদি নো বলে তাহলে ঘটনাটি ঘটবে না। এখানে কিন্তু ডিটেলস বলার কোনো জায়গা নেই। আমার মেয়ের বিয়ের সম্বন্ধ চলছে, এখন কি তার বিয়ে হবে না পরে হবে? প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। আমার ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিতে গেছে, এই ইন্টারভিউতে চাকরি হবে কি হবে না? প্রশ্নের উত্তর হবে হ্যাঁ কিংবা না, অথবা হবে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। উত্তরটা আমরা এইভাবে দিতে পারবো, কেন এটার নাম হচ্ছে হোরারি বিচার। প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এভাবে দেব। আমরা স্বাভাবিক যখন জন্মছক বিচার করি সেক্ষেত্রে আমরা কি দেখি? শুভত্ব অশুভত্ব, শুভ গ্রহ অশুভ গ্রহ, এখানেও আমরা তাই দেখব। গ্রহদের মধ্যে শত্রুতা মিত্রতা সম, এখানেও আমরা তাই দেখব। তাহলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে যা যা মোটামুটি নিয়ম আছে আমরা সেটুকু কিন্তু দেখব। যেমন আমরা যদি খুব সরলীকরণ করি তাহলে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতিকে যদি একটি লাইনে রাখি তাহলে এদের মধ্যে মিত্রতা। তাহলে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি বাদে বাকি যে গ্রহগুলো রয়েছে তারা অন্য লাইনে চলে গেল, তাহলে এদের সঙ্গে এরা রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি যদি এ হয় বাকিগুলো বি, তাহলে এর সঙ্গে বি এর কিন্তু শত্রুতা, এটা আমরা কিন্তু ধরে নেব। তাহলে কি পয়েন্টটা কি থাকলো? কি পয়েন্ট হলো চন্দ্রকে আমরা দেখব মেন হিসাবে। চন্দ্রের সঙ্গে যে ভাব থেকে প্রশ্ন আসছে সেই ভাবের কি সম্পর্ক তৈরি হয়েছে? চন্দ্রের সঙ্গে যে ভাব থেকে প্রশ্ন তো এসেছে সেই ভাবপতির সঙ্গে কি কোনো সম্পর্ক তৈরি হচ্ছে? যদি তৈরি হয় তাহলে উত্তর হবে ইয়েস, যদি না হয় তাহলে উত্তর হবে নো। যদি এইরকম হয় যে এখন সম্পর্ক তৈরি হচ্ছে না কিন্তু ঠিক দুদিনের মধ্যে সম্পর্কটা তৈরি হতে পারে, কি 15 দিনের মধ্যে সম্পর্ক তৈরি হতে পারে, তখন আমরা বলবো আপনাকে এখনও দিন 15 কি 1 মাস অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আপনি এটা একটা পজিটিভ অ্যান্সার পাবেন। তাহলে এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলোকে বিচার করব। হোরারি বিচারের ক্ষেত্রে কোন গ্রহ থেকে কি ধরনের রেজাল্ট আসে সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে।
একজন জাতক জাতিকা তিনি যে এসেছেন, তিনি কি ধরনের প্রশ্ন করতে পারেন সেটা কিন্তু আগে থেকে বলে দেওয়া যায়, সম্ভব। ভালো করে শুনুন, একজন জাতক যখন আপনার কাছে আসবে বা একজন জ্যোতিষীর কাছে যাবে, সেই জ্যোতিষী যদি হোরারি জানেন, তিনি কিন্তু বলে দিতে পারবেন সেই জাতক কি প্রশ্ন নিয়ে ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন। আপনারা ভাবছেন এটা কি সম্ভব? জ্যোতিষশাস্ত্র বলছে হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? বলছে যখন আপনি তার কাছে গেলেন, তিনি একটি জন্মছক তৈরি করেছেন। সেই জন্মছকের একটি নির্দিষ্ট লগ্ন থাকবে, সেই লগ্নের একটি অধিপতি থাকবে। রবি এবং চন্দ্রকে বাদ দিলে পরে বাকি গ্রহগুলোর দুটো করে ঘর থাকে, আপনারা জানেন। তাহলে সেই গ্রহর সেকেন্ড যে ঘর থাকবে, সেই ভাব সম্বন্ধিত প্রশ্ন কিন্তু সেই জাতক জাতিকা করবেন। তাহলে অ্যাস্ট্রোলজার কিন্তু আগেই অনুমান করতে পারেন এইভাবে বিচার করে যে তিনি কী প্রশ্ন নিয়ে তার কাছে এসেছেন। বিষয়টি যারা জানেন তাদের কাছে অবাক হবেন না, আমি জানি, কিন্তু যারা বিষয়টি সম্বন্ধে, হোরাশাস্ত্র সম্বন্ধে জানেন না, তারা কিন্তু এই আমার কথাগুলো শুনে একটুখানি অবাক হয়ে যাবেন। তাহলে আমাদের আবার আমি বলে দিচ্ছি কোন তিনটি বিষয়ের উপরে আপনাদেরকে কিন্তু এই হোরারি বিচারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ হতে হবে। আজকের আলোচনা সম্পূর্ণ থিওরিটিক্যাল আলোচনা, নেক্সট ভিডিওতে কিন্তু প্র্যাকটিক্যাল আলোচনা হবে। থিওরি জানতে হবে আগে, পরে প্র্যাকটিক্যাল। একটি ছেড়ে আরেকটি দেখতে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। খাতায় লিখে নিন বেসিক নোট, যেটা প্রশ্ন লগ্ন, প্রশ্ন ভাব এবং চন্দ্র, এই তিনটি জিনিসের উপরে বেস করে হোরা শাস্ত্রের ফল বলা হয়ে থাকে। এখন আমরা 12টি যে ভাব রয়েছে, সেই 12টি ভাব হোরা শাস্ত্রের বিচারের সাপেক্ষে সেই 12টি ভাবের ফল কিন্তু আপনাদের জানতে হবে, নাহলে কিন্তু আপনারা হোরা শাস্ত্র বিচার করতে পারবেন না। লগ্নভাব, লগ্নভাব হচ্ছে অনুভবের ভাব। আকৃতি, স্ট্রাকচার, জাতি, বয়স, পেইন, ব্যথা বেদনা, রোগ, সুখ, আনন্দ, আয়, শারীরিক গঠন, স্থানচ্যুতি, রিপ্লেসমেন্ট অফ বার্থ প্লেস, বাড়ি থেকে অন্যত্র বসবাস যেটাকে বলা হয়, এগুলো কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। সেকেন্ড হাউস থেকে কি মূল্যবান রত্ন, মুক্ত দ্রব্য, অর্থাৎ যার ফিনান্সিয়াল ভ্যালু রয়েছে, শেয়ার মার্কেট, শেয়ার বাজার, তার তেজি ভাব, তার মন্দ ভাব, এগুলো কিন্তু এখান থেকে বিচার করা হয়। থার্ড হাউস থেকে বিচার করা হয়। আপনারা জানেন অনেকটাই আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঙ্গে তার একটা মিল রয়েছে। ব্রাদার কাজিন, ভাই বোন, চাকর বাকর, দাস দাসী, এগুলো আমাদের এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এরপরে আমরা দেখব চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আমাদের শস্য, ঝাড়াই পোছাই, বাড়িঘর, সুখ স্বাচ্ছন্দ্য, বাগান বাড়ি, তার মধ্যে বিভিন্ন রকমের কাজ, গুপ্তধন, হিডেন অ্যাসেট, মেডিসিন, এগুলো নিয়ে করা যেতে পারে। লটারি, জুয়ো, এগুলোর বিচার করা হয় চতুর্থ ভাব থেকে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় গর্ভ, প্রেগন্যান্সি, সন্তান,
ছাত্র, মন্ত্র, জ্ঞান, বুদ্ধি, রচনা, গ্রন্থ রচনা, আপ টু 10 থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত এডুকেশনের ব্যাপারটা রয়েছে, এগুলো বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। এরপরে আমরা দেখব ষষ্ঠ ভাব, অর্থাৎ হার্ডেলস, বাধা, শত্রুতা, কারাবাস, ঋণ, আমাদের এই জায়গাগুলো থেকে বিচার করা হয়ে থাকে। আমাদের বিচার করা হয়ে থাকে সপ্তম ভাব থেকে নানা রকমের ব্যবসা বাণিজ্যর বিষয়, বৃত্তি, মামলা মোকদ্দমা, বিবাদ, আসা যাওয়া, বদলি, এগুলো কিন্তু 7th হাউস থেকে বিচার করা হয়ে থাকে। যারা চাকরিতে ট্রান্সফার হবে কি হবে না তারা কিন্তু 7th হাউস ধরে বিচার করবেন। অষ্টম ভাব জানেন আপনারা, অষ্টম ভাব হচ্ছে শত্রুতা, ক্ষয়ক্ষতি, কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় সাপ টাপে কাটবে কিনা তার বিচার এখান থেকে করা হয়। নবম ভাব কূপ, জলাশয়, পুকুর খনন, উপাসনা স্থান, ধর্ম সাধনা, দেবস্থান, আধ্যাত্মিকবাদিতা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের বিচার করা হয়। দশম ভাব থেকে লাইক অ্যাজ এ প্রিন্স, রাজক্ষমতা, ঝড় বৃষ্টি, আকাশ সংক্রান্ত বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী, এগুলো করা হয়। উচ্চ পর্যায়ে চাকরি বাকরি, এগুলো কাজকর্ম, এগুলো বিচার করা হয়। একাদশ ভাব থেকে হাতি ঘোড়া, এখন তো হাতি ঘোড়া নেই, যানবাহন, গাড়ি বাড়ি কেনা হবে কি না, একাদশ ভাব থেকে বিচার করা হয়, তাই না? তো এই ধরনের আশা পূরণ, মনের ভাব, এগুলো এখান থেকে বিচার করা হয়। দ্বাদশ ভাব দান করতে পারবেন কি না, ধর্মীয় কাজে আপনার কোনো ইচ্ছা থাকবে কি না, সেখানে আপনার ডেডিকেশন কতটুকু থাকবে, ক্ষয়ক্ষতি, এগুলো সবই আমাদের দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। আবার বলে দিচ্ছি, হোরারি বিচারের সবচেয়ে কি অফ পয়েন্ট সেটা হচ্ছে প্রশ্নচক্র, অর্থাৎ আপনি যে জাতচক্র তৈরি করেছেন সেই প্রশ্নচক্রে প্রশ্ন লগ্নের যে অধিপতি, যে গ্রহ, তার অপর গ্রহ যে ভাবের অধিপতি, সেই ভাব থেকে কিন্তু প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এই জন্য অ্যাস্ট্রোলজাররা অনেক আগেই আগাম ভবিষ্যৎবাণী কিন্তু এইভাবে তারা করে থাকেন। এবার বলবো যে কিভাবে হ্যাঁ কি না আপনি বলবেন, লক্ষণটা কি। 1 নম্বর হচ্ছে প্রশ্নচক্র। আবার বলে দিচ্ছি, প্রশ্নচক্র হচ্ছে জাতক জাতিকা আসার সঙ্গে সঙ্গে আপনি যে জন্মছকটি তৈরি করেছেন সেই প্রশ্নচক্রের যে লগ্ন এবং প্রশ্নের যে ভাব, অর্থাৎ যে ভাব থেকে প্রশ্ন এসেছে, এদের ভাব বা ভাবপতির সঙ্গে যখন চন্দ্রের সম্পর্ক তৈরি হবে তখনই কিন্তু প্রশ্নের উত্তর ইতিবাচক হবে। যদি সম্পর্ক তৈরি না হয় তাহলে আমরা ধরে নেব প্রশ্নের উত্তর ইতিবাচক নয়। এর আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো ধাপে ধাপে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বা শেয়ার করব। এবার আলোচনা করি, একজন লোক এসে শুধু একটি প্রশ্নই যে করবে তা কিন্তু নয়। তিনি এসে অনেকগুলো প্রশ্ন করতে পারেন, 1, 2, 3, সেটা 4, 5 পর্যন্ত হতে পারে। সাধারণত একটি লোক একটি দুটি বেশি প্রশ্ন নিয়ে কিন্তু আসেন না। যারা অনেক প্রশ্ন নিয়ে আসে তারা বুঝবেন তারা শুধু এমনি এসেছেন, তাদের কোনো অ্যাম্বিশন বা টার্গেট নেই। তাহলে প্রথম প্রশ্ন আমরা কোথা থেকে দেখব? এসেই যে প্রশ্ন করছে সেটা আমরা লগ্নের ভিত্তিতে দেখব। লগ্ন থেকে সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন তিনি যদি করে থাকেন তাহলে আমরা লগ্ন থেকে পঞ্চম ভাবে যাব। সেই পঞ্চম ভাবের থেকেই
আমরা তার উত্তর খোঁজার চেষ্টা করব। যদি তিনি 3টি প্রশ্ন করেন তখন আমরা লগ্ন থেকে সপ্তম ভাবে চলে যাব এবং সপ্তম ভাব থেকে তার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে এভাবে চতুর্থ, পঞ্চম আরও অনেক প্রশ্ন তিনি যদি করেন তারও কিন্তু আলাদা আলাদা উত্তর দেওয়ার কিন্তু পদ্ধতি রয়েছে। এবার এই যে বিষয়, এই বিষয়টি আমরা দেখতে গেলে আমাদের কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে। এখন আমরা তার 2-1টি বিষয় আলোচনা করব। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা আশা করি নোট করে নেবেন। সূত্রটি এরকম: প্রশ্ন লগ্নপতি যদি প্রশ্ন লগ্নে তার সংযোগ তৈরি করে এবং প্রশ্ন ভাবপতি যখন প্রশ্ন ভাবের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তাহলে আমাদের কিন্তু উত্তর ইতিবাচক হবে। এবং এখানে কিন্তু অবশ্যই দেখতে হবে চন্দ্রের যদি যোগ থাকে তাহলে সেটা আমরা 100% হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আরেকটি সূত্র বলে দিই, সেটা হচ্ছে একাদশ এবং লগ্নপতি যদি একত্রে একাদশে থাকে তবে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর লাভজনক হবে। অর্থ বা অন্য কোনো প্রাপ্তি সম্পর্কিত প্রশ্নের ক্ষেত্রে এই যোগটা কিন্তু বিশেষ শুভযোগ। যদি এই যোগের সাথে চন্দ্রের শুভ সম্পর্ক হয় তবে অবিলম্বে প্রাপ্তি ঘটবে, এটাও কিন্তু আমরা বলতে পারব। দেখবেন অনেকেই কেনা বেচার বিষয়ের সঙ্গে তাদের পেশাকে যুক্ত থাকে অনেকের। তা অনেকে ভাবে যে এখন আমি এই জিনিসটি বিক্রি করব বা এই জিনিসটি কিনবো, সেটা কতটা লাভজনক হবে। সেটা শেয়ার বাজারের ক্ষেত্রে হতে পারে, কোনো বস্তু বা বিষয় হতে পারে, টিভি, এসি, জায়গা জমি, বাড়ি, ফ্ল্যাট, যে কোনো জিনিস। তাহলে জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য বা ক্রয়ের জন্য লগ্ন এবং একাদশ ভাবকে কিন্তু আমরা বিচার করব। প্রশ্ন লগ্ন নির্দেশ করছে ক্রেতা, একাদশ ভাব নির্দেশ করছে বিক্রেতা। যখন কোনো কিছু কেনার প্রশ্ন থাকবে তখন প্রশ্ন লগ্ন যদি বলবান হয় তাহলে ওই ক্রয় ক্রেতার জন্য লাভজনক হবে। এই সূত্রগুলো আপনারা লিখে রাখবেন। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে যেটি খুব দরকার সেটি হলো ধৈর্য। ধৈর্যচ্যুতি ঘটলে আপনি কিন্তু শিখতে পারবেন না। অনেকেই হাজব্যান্ড ওয়াইফের শুভত্ব অশুভত্ব নিয়ে প্রশ্ন করে থাকেন। সাপোজ একটি উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে বিষয়টি আলোচনা করি। যখন কোনো মহিলা তার স্বামীর শুভত্ব অশুভত্ব সম্বন্ধে কোনো প্রশ্ন করবেন, তখন কি দেখব আমরা, কিভাবে হোরারিতে বিচার করতে হয়। প্রশ্ন কুণ্ডলিতে ভেনাস বা শুক্র কোন ঘরে আছে এটা আমাদেরকে কিন্তু দেখতে হয়। যদি শুক্র সপ্তম কিংবা অষ্টম ঘরে থাকে তাহলে আমরা বুঝবো যেমন সম্পর্ক চলছে ঠিক তেমন চলবে। যদি সপ্তম অষ্টমে শুক্রর সঙ্গে যদি কেবল শুভ গ্রহের যোগ হয়ে যায় তাহলে বুঝতে হবে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। যদি শুক্রের সঙ্গে পাপক গ্রহরা যুক্ত হয়ে পড়ে তখন কিন্তু তার স্বামী কিংবা তার সন্তানের নানা রকম অসুখ বিসুখ বা তাদের নানা রকমের জটিলতা বা সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এটা হচ্ছে
অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে এই বিষয়গুলোর প্রতি কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে চর্চার মধ্যে আপনাদের থাকতে হবে। দরকার হলে ভিডিওটি বারবার শুনবেন, তথ্যগুলোকে বারবার শুনে লিখে নেবেন, তবেই কিন্তু আপনারা এগোতে পারবেন। আশা করি আপনারা সবাই পারবেন। এটা কিন্তু খুব একটা জটিল বিষয় নয়। থিওরিটা শুনে হয়তো একটু আপনাদেরকে জটিল মনে হতে পারে, কিন্তু থিওরির সঙ্গে যখন প্র্যাকটিক্যাল পরের ভিডিওতে আলোচনা করব, তখন আশা করি আপনাদের বিষয়টি আরও বেশি সহজ হয়ে যাবে। আরেকটি সূত্র বলে দিই এখানে, সেটা হচ্ছে প্রশ্নলগ্ন তৈরি হয়ে গেল, তৈরির পরপরই চন্দ্র, লগ্ন এবং রবি এই তিনটিকে আমাদের দেখতে হবে এবং তারা কোন রাশিতে অবস্থান করছে। রাশি বলতে কিন্তু এখানে আমাদেরকে মেষ, বৃষ, মিথুন নয়। রাশি বলতে এখানে চর, স্থির, দত্তক, এই তিনটি শ্রেণী যে রাশি রয়েছে তাদের বিষয়টি দেখতে হবে। একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, লগ্ন চর রাশিতে আছে, তাহলে লগ্ন, রবি, চন্দ্র এই তিনটি যদি চর রাশিতে থাকে, তাহলে যিনি প্রশ্ন করছেন তার মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তিনি খুব আনন্দদায়ক ফলাফল লাভ করতে পারবেন। তিনি যদি বাসস্থান, চাকরি, ব্যবসার পরিবর্তন করতে চান বা এই ধরনের বিষয় রিলেটেড, তার ফল কিন্তু ভালো হবে। এবং দেখবেন তার প্রশ্নগুলো কিন্তু এই রিলেটেডই হচ্ছে। তিনি হয়তো জানতে চাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো, কখন গাড়িটা কেনা সম্ভব। তাই কি বললাম, চর, স্থির, দত্তক, লগ্ন, চন্দ্র, রবি এই তিনটি যদি চর রাশিতে থাকে, তাহলে দেখবেন তারা এই রিলেটেড কোশ্চেনই আপনাকে জিজ্ঞেস করছে। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একটা চমৎকার। আমি মাঝে মাঝে থাম্বনেইলে লিখে দিই মিরাকল অফ অ্যাস্ট্রোলজি। তো এই বিষয়গুলো বাজার চলতি বই মাথাকুটে মরে গেলেও আপনি কিন্তু পাবেন না। কলেজ স্ট্রিট বা বিভিন্ন জায়গায় বইয়ের দোকানগুলো ঘুরে ফিরে দেখুন, নেই। এগুলো আসে গুরু পরম্পরা থেকে, গুরু ধরে। বাজারে হারমোনিয়ামের অনেক গান শেখার বই পাওয়া যায়। আপনি 2-4টে বই কিনে আনলেন, আপনি দেখবেন এগোতে পারছেন না, কোথাও গিয়ে থেমে আপনাকে আটকে যেতে হচ্ছে। যখনই আপনি একজন গুরু ধরবেন, তিনি আপনাকে হাতে ধরে কলমে শিখিয়ে দেবেন। তো এই যে অসুবিধার জায়গা আমি নিজে ফিল করেছি, এবং আমি জানি অনেকেই আছেন যারা অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের অনেক যোগ্যতা রয়েছে, তাদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তারা শিখতে পারছেন না। আমার মনে হয়েছে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম যদি আপনাদের এই বিষয়ে আলোচনা করি, আমার মনে হয় আপনারা আশা করি অনেক সমৃদ্ধ হবেন এবং আপনাদের সঙ্গে আমার এই যে যোগাযোগ বা পরিচয়, এখান থেকে আমিও অনেক সমৃদ্ধ হব। কেন, একটা কথা আছে, বিদ্যা দানেন বদতি, অর্থাৎ বিদ্যা দান করলে বিদ্যা সমৃদ্ধি ঘটে। তো আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পরের ভিডিওতে আমি হাতে কলমে আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব, একদম প্র্যাকটিক্যালি ধরে ধরে বোঝাবো কিভাবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায়। প্রশ্নকর্তা আসার আগেই অ্যাস্ট্রোলজার কী করে বুঝতে পারেন তিনি কী ধরনের প্রশ্ন করতে পারেন। তো এই ধরনের গুণাবলী বা এই ধরনের বিষয় জানতে হলে আমার আরও ভিডিওগুলো কিন্তু আপনাদের
দেখতে হবে। নমস্কার, আজকে এখানে রাখছি।